বিপিনের জন্য ডিভোর্সটা পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়ল কমলিনী। আর বুবলাই নিজের ভুলটা বুঝতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনীকে জিজ্ঞেস করতে থাকে যে সরাসরি বলুন আপনার সাথে প্রেম ছিল কি ছিল না স্বতন্ত্র বসুর সাথে। আর তখন দেখা যায় কমলিনী বলতে থাকে যে বন্ধুত্ব তো প্রেম নয়। আর তখন বলে যে উনি স্যার কথা ঘোরানোর চেষ্টা করছেন। আর তখন দেখা যাবে বলতে থাকে এই 20 বছর পর আপনার স্বামী যে বাড়ি ফিরলেন তখন ওর সাথে আর সম্পর্ক করতে চাইলেন না কেন, সংসার করতে চাইলেন না কেন, একটা প্রপার কারণ বলবেন। আর তখন দেখা যায় কমলিনী বলতে থাকে তার কারণ উনি চলে যাওয়ার দিন যে চিঠিটা পেয়েছিলাম সেই চিঠিটা পড়ে আমার এটাই মনে হয়েছিল যে উনি আমাকে ঠকিয়েছেন। আর তখন বলে যে তার কারণ 20 বছর ধরে এরকম ভাবে থাকতে থাকতে ওনার অনুপস্থিতিতে আমার কাছে উনি ফিকে হয়ে গিয়েছিল, আমার মনে ফিকে হয়ে গিয়েছিল। আর তখন আরো বলতে থাকে যে যেই মানুষটাকে মৃত বলে ভেবেছিলাম সেটা কখনো ভাবতে পারিনি যে সে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারে। এবং তৃতীয় কারণ হচ্ছে ফিরে আসার পর ওনার অসৎ লগ্নকে। আর তখন এদিকে চন্দ্র ভয় পেয়ে যায়। আর তারপর বলে চতুর্থ কারণ উনি ফিরে আসার পর আমি যেটা বুঝতে পারছি যে উনি মানুষ হিসেবে আমি কোনোদিনও ওকে পছন্দই করিনি। আর ওনার সাথে আমার থাকার তো কোনো কথাই আসে না। আর তারপর বলে যে উনি কোনো পছন্দ করার মতো মানুষও নন। আর তারপর দেখা যায় বলে উনি একজন বিশ্বাসঘাতক, একজন প্রতারক, একজন ঠক। সন্দীপ তখন বলে অবজেকশন ইওর অনার, উনি আমার ক্লায়েন্ট সম্পর্কে এরকম করে কথা বলতে পারেন না। আর তখন কমলিনী বলতে থাকে মাননীয় বিচারক, আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি তার উত্তর অত্যন্ত সৎভাবে দিয়েছি। আর সেটা যদি আদালতকে অবমান করা হয় তাহলে আমি ক্ষমা চাইবো। আর তখন আমাদের সম্পর্ক যদি সুস্থই থাকতো, ভালোই থাকতো, তাহলে আমি এখানে আদালতে আসতাম কেন? আর তারপর বলে যে নিশ্চয় সম্পর্কে গন্ডগোল আছে, এই জন্যই আমরা এখানে এসেছি, তাই না? আর তখন দেখা যায় এদিকে জজ সাহেব বলে অবজেকশন ওভারলোড। আর তখন অয়নদীপ বলে আপনার সম্পর্কে আপনার স্বামী কষ্ট পাচ্ছে, তার বুকটা ফালা হয়ে যাচ্ছে, আপনাকে সে ব্যভিচারী বলছে, সেটা আপনি বুঝতে পারছেন? আপনার ছেলেও তো আপনাকে বলছে। তখন কমলিনী বলে কেউ যদি আমাকে ব্যভিচারী বলে তাতে তো আমার কিছু করার নেই। আর তখন বলে সে কেন আমাকে ব্যভিচারী বলছে সেটা তো আমার কিছু কারণ নেই, তাই না? তার নিশ্চয়ই মনে কোনো সন্দেহ থাকতে পারে, কিন্তু আমি নিজেকে ব্যভিচারী বলে মনে করছি না। আর তারপর দেখা যায় আর বলতে থাকে যে অয়নদীপ, যে আপনি একজন স্বামীকে ছেড়ে আপনার মানে একজন পরপুরুষের সাথে রাত কাটিয়েছেন, সেই কথাগুলো বলবেন না? আর তারপর বলে কমলিনী হেসে দিয়ে যে কারো সঙ্গে দিন কাটালে যদি বদনাম না হয় তাহলে রাত কাটালেও কিন্তু বদনাম না হওয়ারই কথা। আর তারপর বলতে থাকে যে আমার কাছে দিনে আর রাতের কোনো পার্থক্য নেই। আর তারপর দেখা যায় কমলিনী বলে বিশেষ করে বন্ধুর ব্যাপারে। তারপর বলে আমি এই প্রশ্নের উত্তর আরো দিয়েছি, তারপর আমি আবার বলছি যে আমি একটা বিপদে পড়ে সেখানে আটকে গিয়েছিলাম, তার জন্য সেখান থেকে বের হতে পারিনি। কিন্তু বিপদের মুখে পড়ে আটকে পড়েছিলাম তা শুধু নয়, কিন্তু স্বেচ্ছাতে যদিও আমি সেখানে থেকে যেতাম তাহলেও আমার কিছু মনে হতো না। আমার কখনোই মনে হতো না যে আমি অপরাধ করেছি। সঙ্গে আমি দিনের বেলা সময় কাটাতে পারি, তার সঙ্গে আমি রাতেও সময় কাটাতে পারবো, আমার কোনো খারাপ লাগবে না। আর তারপর দেখা যায় বলে যে আর যদি দিনে না কাটাতে পারি তাহলে তো রাতেও কাটাতে পারি না। আশা করি আমি আমার বক্তব্য পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। অয়নদীপ তখন বলে তাহলে আপনার বিরুদ্ধে যা যা বলা হোক সব একটাও আপনি স্বীকার করছেন না, তাই তো? আর তখন কমলিনী বলে আমি শুধু এতটুকুই জানি যে আমি আদালতে ডিভোর্সের আপিল করেছি এবং আমার উল্টো দিকের মানুষ সেটা নিয়ে কন্টেস্ট করেছেন দেখেই কিন্তু এই বিষয়টা নিয়ে এত নাড়াচাড়া হচ্ছে। আমি তো এখানে নিজেকে দোষী সাব্যস্ত করতে আসিনি, আর দোষগুণের কোনো প্রশ্নও নেই। একজন মানুষের সঙ্গে যে আমি থাকতে চাই না এটাই তো বড় কথা। আর তখন আরো বলতে থাকে যে প্রশ্নগুলো উঠলো বলে আমাকে এতগুলো ব্যাখ্যা দিতে হচ্ছে। তখন বলে আমরা কিন্তু সত্যিও বুঝতে পারলাম না যে এই যে আপনার স্বামী এত বছর পরে ফিরে এসেছে আপনি তাকে অ্যাকসেপ্ট করলেন না কেন, এতদিন পরে যখন ফিরে এসেছে। আর তখন কমলিনী বলে তখন ওনাকে মাথায় তুলে রাখতে হবে। 20টা বছর কেটে গেছে সেটাকে উড়িয়ে দিতে হবে, মনটাকে সরিয়ে দিতে হবে। আপনার কথাতে তো তাই প্রমাণ হচ্ছে। আর তখন কমলিনী বলে যে না স্যার, আমার পক্ষে সেটা সম্ভব নয়, আমি কোনো রকম ভাবেই এই চন্দ্র মুখার্জির সাথে থাকতে পারবো না। আর তখন কমলিনীর কথা শুনে এদিকে বুবলাই তাকিয়ে থাকে। আর তখন অয়নদীপ বলে
শুনলেন তো স্যার, শুনলেন উনি কি বলল? উনি থাকতে পারবেন না। আর তখনই দেখা যাবে এদিকে বলতে থাকে জজ সাহেব যে আপনার যদি কথা হয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন। আর কমলিনী চলে যাবে সেই মুহূর্তে তখন এদিকে কমলিনীর উকিল বলতে থাকে যে ওনাকে আমার কিছু প্রশ্ন করার আছে, যেই প্রশ্নটা কিনা আমার বিপক্ষের বন্ধু করতে হয়তো বা ভুলে গিয়েছে, হয়তো বা ইচ্ছে করেই করেনি। আর তারপর দেখা যায় কমলিনীকে জিজ্ঞেস করতে বলে যে প্রশ্নটা হচ্ছে ওই সোহিনী দেবীর আগমন নিয়ে। আর তখন বলে যে মুখার্জি যখন আসলো আর তার কয়েকদিনের মধ্যেই একটা মহিলা আসলো ওনার খোঁজ করতে, এবং তার সাথে বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে। আর তখন বলে যে সেই বাচ্চা মেয়েটি আপনার স্বামীকে দেখে বলে উঠলো বাপি। আর তখন বলতে থাকে আরো দাবি করলো বাপি বলে, আর তাকে জড়িয়ে ধরলো। আর ওই যে সোহিনী দেবী সে স্বামী হিসেবে দাবি করলো। এই বলে তারা দুজনেই মিলে সন্তান বলেই আপনাদের বাড়িতে থাকতে শুরু করে। আমি কি ঠিক কথা বলছি? আর তখন দেখা যায় আরো বলতে থাকে যে আমার বিপক্ষের বন্ধু এই দিকটা কিন্তু একদম ভাবে সম্পূর্ণভাবে আড়াল করে গেলেন। আমার প্রশ্ন হচ্ছে 20টা বছর পার হয়ে যাওয়ার পর একজন মহিলা যখন তার স্বামী হঠাৎ করে ফিরে এলেন, তারপর এও দেখেন যে ফিরে আসার সাথে সাথে একজন ভদ্র মহিলা তার সন্তান সমেত এলেন, তখন সেই মহিলা মানে জাস্ট উনি কোথায় মহিলা আইনগতভাবে জাস্ট কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন। আর তারপর দেখা যাবে আরো বলতে থাকে যে যেখানে আইনগতভাবে আমি জানি যে 7 বছর অতিক্রম হয়ে গেলেই একজন স্বামী স্ত্রীর সম্পর্কে মানে মৃত ঘোষণা করা বলা হয়, আর সেখানে 20 বছর পার হয়ে গেছে অলরেডি। তাহলে তারপরেও কি করে ধরে নেওয়া হচ্ছে যে ওনাদের সম্পর্কটা মানে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে এখনো জীবিত আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বিপক্ষের বন্ধুকে এই নিয়মটা জানে না স্যার? আর তখন অয়নদীপ বলে আমি সেই নিয়মটা খুব ভালো করেই জানি ইওর অনার, যে একজন স্বামী যখন ফিরে না আসে 7 বছর পর ওনাকে মৃত বলেই ঘোষণা দেওয়া হয়। কিন্তু এটার জন্য কমলিনী দেবীকে তো উচিত ছিল কোর্টে আসার, মানে সরকারিভাবে আইনত একটা অর্ডারের প্রয়োজন হয়, যেটা ওনারা 20 বছরেও দেননি। আর তাই ওনাদের সম্পর্ক আর গোটা পরিবারের সম্পর্ক এখনো কিন্তু আছে। আর তারপর দেখা যায় কমলিনী অবাক হয়ে যায়। এদিকে তখন অয়নদীপের কথা শুনে কমলিনীর উকিল বলতে থাকে যে ওনার কথাটা শুনেই কিন্তু আমি উত্তরটা দিচ্ছি। উনি জানতে যে ওনার স্বামী মারা গিয়েছে, ওনার দাহ কাজটা পর্যন্ত হয়ে গিয়েছেন, তার জন্য উনি আর আলাদা করে কি জানাবেন? কিন্তু তাই বলে কি 20 বছর পরে আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি যদি মনে করেন যে সেই পরিবারের সম্পর্ক মানে সেই বিয়ে থেকে বেরিয়ে আসতে চান, তাহলে ওনার কাছে যদি এটা মৃত হয় আমরা কি সত্যি তাহলে ওনাকে বাধা দিতে পারি? আপনি বলুন। যেখানে তার সন্তানদের প্রাপ্তবয়স্ক বড় হয়ে গিয়েছে, যেখানে উল্টো দিকে থাকা মানুষটা অন্য একটা সন্তানের পিতা। আর তখন বলে সেই মেয়েটি তো তাই দাবি করছে, সেই সন্তানের প্রতি দায়িত্ব কি নেই কোনো রকম ভাবেই? একটি মেয়েকে শুধু পৃথিবীতে নিয়ে এসেছে যে, তার কি কোনো দায়িত্ব নেই? আর তারপর দেখা যায় আর বলতে থাকে যে সেই মুহূর্তে কমলিনী দেবীর সঙ্গে বিয়েটাকে মান্য দিয়ে যদি সেই মুহূর্তে স্বীকৃতি দেওয়া হয় তাহলে তো আরেকটা বিয়ে অবৈধ হয়ে যাবে। চন্দ্রবাবু কি জানেন না যে একটা বিবাহিত থাকাকালীন উনি টেকনিক্যালি আরেকটা বিয়ে করতে পারেননি? ওনার কি এটা জানা নেই? আর তারপর দেখা যায় বলতে থাকে যেখানে তিনি একটা শাস্তিযোগ্য অপরাধ করেছে, কোথায় তার অপরাধের দণ্ডিত হওয়ার কথা তা নয়, সেখানে আমরা সবাই মিলে তার জন্য সমবেদনা প্রকাশ করছি। আর তারপর বলে যে আমরা সবাই মিলে তার জন্য দুঃখের চোখে জল ফেলছি। এটা কিরকম বিবেচনা হচ্ছে স্যার? আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার। আপনার কাছে এবং বড় আদালতের কাছে আমার এতটুকুই প্রশ্ন। আর তখন জজ সাহেব বলে আপনার কি আরো কিছু প্রশ্ন আছে? তখন বলে যে না, আমার আর কোনো প্রশ্ন নেই। এরপর বলে আপনি বসতে পারেন। আর তখন ওরা গিয়ে বসে। কমলিনীও তখন চলে যায়। এরপর দেখা যাবে এদিকে চন্দ্র হঠাৎ করেই হাত উঠিয়ে বলে উঠে যে স্যার আমার কিছু বলার আছে স্যার, আমি কিছু বলতে চাই। তখন বলে আপনি যদি দয়া করে অনুমতি দেন। এরপর বলে যে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। আর তখন চন্দ্র কাঠগড়ায় আসে। আর তারপর অন্যদিকে দেখা যাবে নীর কাকু তখন সেই উকিলের কথা বলতে থাকে বিপাশা কিন্তু একদম একটা রাইট প্রশ্ন করেছে। আর তখন দেখা যায় প্রসম বলে যে এই রাইট মানে ভ্যালিড রাইট কথা বলে কি হবে, শেষ পর্যন্ত কি হবে সেটাই তো আমি বুঝতে পারছি। দেখা যায় কমলিনীর কাকু আরো বলতে থাকে যে আসলে ওই যে সোহিনী নামে মেয়েটি মানে মহিলাটি, সে তো তার বিয়ে সম্পর্কে কোনো
কোনো ভ্যালিড কাগজ আমাদেরকে দেখাতে পারেনি। আর তাছাড়া উনি সোহিনী নামে মেয়েটি তো চলে গিয়েছে, আমার মনে হয় ও একটা চক্রের মধ্যে রয়েছে। আর তখন দেখা যাবে এদিকে প্রসূন বলতে থাকে যে যাই হয়ে থাকুক না কেন কাকু, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমার বুড়িমা যদি কারোর সাথে সম্পর্ক রাখতে না চায়, তাকে বাধা দিয়ে জোর করে সম্পর্ক তো আটকে রাখতে পারে না, তাই না? আর হ্যাঁ, একটা হতে পারে যে বলতে পারে যে এই ডিভোর্সটা হবে না, এই ডিভোর্সটা হয়তো বা হবে না, কিন্তু ও কার সঙ্গে থাকবে, কিভাবে থাকবে, সেটা তো সম্পূর্ণ ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা অন্য কেউ কেন ঠিক করে দিতে পারে? আর তখন বলে না, কেউ ঠিক করে দেবেও না। আসলে কি জানো তো, ডিভোর্সটার জন্য ডিভোর্সটা হয়তো বা হবে না, কিন্তু সেই একই সংসার, একই সবকিছুতে ও থাকতে হবে ওকে জোর করে। আমি তো বলছি ও সবকিছু ছেড়ে যাবে না। তখন বলে দেখো, এভাবে কি আমার বুড়িমা স্বাভাবিকভাবে সুস্থভাবে জীবনটা শুরু করতে পারবে, জীবনটা তার চলবে? আর তখন কুসুম বলে যে তুমি এটা কিন্তু কাকু একদম ঠিক কথাই বলেছো, দেখো শেষ পর্যন্ত কি হয়। আর তখন বলে কি আর হবে, কিছুই আর হবে না রে। চন্দ্র ঠিক ডিভোর্সটাকে কিন্তু কন্টেস্ট করেই ছাড়বে। আর তখন বলে এখান থেকে আমি বুঝতে পারছি যে বুড়িমা ডিভোর্স পাবে না, কিন্তু সে কিন্তু একসাথে থাকবে না, আমার সেটাই মনে হচ্ছে। আর অন্যদিকে দেখা যায় তখনই বর্ষা বলে কি গো, এই যে বলছে সোহিনী দেবী বাবার স্ত্রী, ওনার কাছে কি প্রমাণ আছে বলো তো? তখন বুবলাই বলে কোনো প্রমাণ নেই, দেখছো না বাবাই কাঠগড়ায় এসে কথা বলতে গেল, সৎ সাহস আছে বলেই তো কথাটা বলতে গেল। তখন এদিকে দেখা যায় বলতে থাকে বাবাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, বাবার চরিত্রে কাদা ছেটানোর চেষ্টা হচ্ছে, আর কিছু না। বর্ষা তখন বলে তবে আমি একটা কথা বলছি, যাই বলো না কেন এটা কিন্তু তোমার আর আমার কথা, বাইরের কাউকে কিন্তু বলো না, ঠিক আছে? আর ওই ভদ্র মহিলা যে আমাদের বাড়িতে এসেছিলেন, তাতে কিন্তু আমার মনে হয়েছিল যে উনি বাবার বিবাহিত স্ত্রী। বুবলাই তখন বলে দেখো, ওসব মনে হলে তো চলবে না, সবকিছুর জন্য প্রমাণ চাই। আর বলে যে দেখো, কিছুটা কিছুটা বাবা যখন মিসিং ছিল, তখন ওই বাবাকে মহিলা কিন্তু বলেছিল, কিন্তু ওই মহিলাকে বলেছিল যে বাবা তো হোমে ছিল, বাবা তো কিছু মনে ছিল না, এখন ওরা কি কি করেছে। আর তখন বলে যে এই মহিলাটা কিছু টাকা হাতানোর জন্য এ সমস্ত করেছে, আর কিছুই নয়। আর তখন বর্ষা বলে ব্যাপারটা এত সহজ নয়, তুমি বাড়িতে এসে দেখোনি যে বাচ্চা মেয়েটা কিভাবে বাবা বাবা বলে চিৎকার করছিল? আর তখন বলে ওকে শিখিয়ে এনেছে তাই তো বলবে পরিষ্কার এটা। আর তখন বলে এটা কোনোভাবেই হতে পারে না, কেউ কিচ্ছু শিখায়নি। আমার যতটুকু মনে হয়েছে, আমি বলছি তোমাকে শোনো, আমি 100% শিওর যে ওই মহিলা বাবার বিবাহিত স্ত্রী, আর ওই বাচ্চাটা তোমার বাবারই সন্তান। বুবলাই তখন বলে চুপ করো প্লিজ, চুপ করো, আমার শুনতে ভালো লাগছে না। আমার কাছেও কোনো প্রমাণ নেই, তোমার কাছেও কোনো প্রমাণ নেই, কি মনে হলো না হলো সেটা কিছু ম্যাটার করে না, আমাদের বাবা যেটা বলছে আমরা সেটাই বিশ্বাস করব। বাবা যখন বলছে ওরা কেউ হয় না, তখন হয় না, বাবা যেটা বলছে এটাই সত্যি, ব্যাস। আর তারপর দেখা যায় তখন বলতে থাকে যে আমার সঙ্গে সম্পর্ক অস্বীকার করে ও আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল, এখন হয়তো বা সেই মেয়েটির সঙ্গেও অস্বীকার করতে পারে, জানি না যে তার সাথে কোনো হয়তো বা বোঝাপড়া আছে। তখন চন্দ্র মানে নতুন বলে যে হ্যাঁ আছে, নিশ্চয়ই বোঝাপড়া আছে, নিশ্চয়ই টাকার বিষয়ে। এরপর চন্দ্রকে দিকে যশ সাহেব বলে বলুন আপনি কি বলতে চান? আর তখন দেখা যায় কুচি বলে আরে বাবা কি বলবে আবার কে জানে, সেটাই তো বুঝতে পারছি না। মিঠি তখন বলে এই যে দেখো আবার কি মিথ্যে বলে বানিয়ে বানিয়ে, কিন্তু আমি বুঝতে পারছি না মিঠিল দিয়ে এখনো কেন আসছে না। আর তখন এদিকে দেখা যাবে ঠাম্মি বলে আমার বুকটা ধড়ফড় করছে রে বুবলাই। আর পর বলে কেন ঠাম্মি, বুক ধড়ফড় করার কি আছে? তখন বলে ওই যে চাঁদু, চাঁদু আবার কি বলতে যে কি বলে ফেলবে, আমার ভয় করছে, ওদিকে না আবার ওই দোষী করে দেয়। আর তারপর দেখা যায় বুবলাই বলে কি আর বলবে, যা সত্যি তাই বলবে, যা বলা উচিত তাই বলবে। আর তখন বলে ঠাম্মি তুমি এত চিন্তা করো না প্লিজ, তোমার বৌমার রূপ তো দেখেছো, মানে কিছুই তো মানছে না। আর তখন দেখা যায় ঠাম্মি বলে সত্যি, এসব জেনে যে এতদিন মানে কোথায় ছিল শরীরে ভগবান জানে, চিনতে পারিনি, মোটেও চিনতে পারিনি মানুষকে। আর তখন এই সমস্ত কথা বলে বুবলাই তখন বলে চেনো চেনো, ভালো করে দেখো, আরো কত কি দেখতে পাও সেটাই দেখো। আর তারপর দেখা যায় চন্দ্র দিকে বলে
স্যার বারবার বলা হচ্ছে যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মানে কোনো একজন ভদ্র মহিলাকে নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে। স্যার আমার খুব খারাপ লাগছে এটাই ভেবে যে আমারই স্ত্রী, আমারই সন্তান, তাদেরকে আমি এতটাই অবলীলাক্রমে অস্বীকার করে যাচ্ছি। সেটা কি হতে পারে? আর তখন বলে, এটা কি সম্ভব? আরে বাবা, তারাই কিনা মানে এই ব্যাপারটা এত সহজে মেনে নিয়ে চলে গেল, সেটা কি হতে পারে বলুন? হ্যাঁ, বাচ্চাটা আমাকে বাবা বলে ডেকেছে, কারণ বাচ্চাটা তার বাবা নাকি আমার মতো, আমার মতোই দেখতে। আর তার মানে তো এই নয় যে আমি সত্যি সত্যি বাবা হয়ে গেলাম। তার বাবা ছিল কিন্তু এখন আর বেঁচে নেই। ছোটবেলা থেকে আমার চেহারা মিল ছিল তার বাবার মতো, সেই কারণে সে আমাকে বাবা বলে ডাকতো। ইনফ্যাক্ট এটা আমি বারবার করেই বলেছি। তাতে তো আমার কোনো দোষ থাকতে পারে না। আর বাবা ডাকটা তো একটা ডাক, সেই ডাকের তো একটা প্রমাণ দরকার। সেই প্রমাণ কি দিয়েছে? আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দিতে পারেনি যে এটি হচ্ছে আমার মেয়ে। এই প্রমাণ তো কেউ দিতে পারেনি। তাছাড়া সোহিনী পরবর্তীকালে কিন্তু মেনেও নিয়েছিল যে আমার সঙ্গে তার বিবাহের কোনো সম্পর্ক ছিল না। তারপরও বারবার আমাকে সেই সম্পর্কে কেন অভিযুক্ত করা হচ্ছে? আর তখন বলছে শুধু শুধু আমার থেকে ডিভোর্সটা পাবে বলে। তারপর বলে যে স্যার, আমার কিন্তু কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই আমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য। আর তখন দেখা যায় বলতে থাকে আমার স্ত্রীকে তার উচিত উপযুক্ত সম্মান দেওয়া। ফলে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার স্ত্রী, তার জীবনে কিন্তু এই 20টা বছর অনেক ঘটনা ঘটেছে। স্যার, তিনি এমন একজনের কাছে তার টিকিটটি বেঁধে রেখেছে যার থেকে কোনো রকম ভাবেই সে বেরোতে পারছেন না। আর তখন আরো বলতে থাকে যে শুনেছি স্যার, আজকেই রায় ঘোষণা হবে, কিন্তু আমি আমার নিবেদনটুকু আপনার কাছে রেখেছি, আপনি দয়া করে বিচার করবেন। শুধু একটাই কথা বলবো যে আমার জীবনে শেষ কটা দিন আমি আমার স্ত্রীর সঙ্গে থাকতে চাই, আমি ডিভোর্সটা দিতে চাই না। বলতে থাকে আমি আমার সন্তানদের সাথে থাকতে চাই, আমি আর বেশি দিন বাঁচবো না স্যার। এই 20টা বছরে আমার শরীরটা একদম ভেঙে শেষ হয়ে গিয়েছে, আমি আর বাঁচবো না। এই 20টা বছর যে কিভাবে আমি কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। আর তখন বলে যে এখনো এখনো আমার অনেক ক্লান্ত লাগে স্যার, আমার মনে হয় যে শরীরের এবার কিচ্ছু নেই। আরো বলে যে এরকম একটা মানুষকে দিনের পর দিন মেন্টালি টর্চার করা, এটা কি অন্যায় নয় স্যার? বলুন না। আর যাই হোক, আমি জানি স্যার আজই আপনি রায়টা দিবেন, এই কেসের রায়টা আজকেই দিবেন। আমি আশা করব এমন একটা রায় হবে সেটা যার মধ্যে কিনা আমার মতো একটা মানুষের প্রতি আপনার সমবেদনার প্রতিফলন থাকবে। আর তখন বলে আমার এতটুকুই বলার ছিল, আমার আর কিছু বলার নাই স্যার। আর তখন বলে যে অনেক ধন্যবাদ আপনাকে। এ কথা বলে সেখান থেকে চলে যায়। জজ সাহেব বলে ঠিক আছে, আপনি বসতে পারেন। তখন বলতে থাকে যে এই কেসটার রায় আমি আজই দিব। আর বলে আমাদের মোটামুটি সাক্ষ্য প্রমাণের ভিত্তি তৈরি ছিল, আর যে সাক্ষ্যটুকু পেয়েছি তাতে আমি সেই উপরে কাজ করে নিয়েছি, এখন আমি রায় দিব। এই কেসটিকে আমি আর মানে দীর্ঘমেয়াদী করতে পারবো না। আর তারপর বলে এই কেসটির রায় আমি আজকেই দিব। আর তারপর তো খুশি হয়ে যায় এদিকে অয়নদীপ। অয়নদীপ তখন খুশি হয়ে যায়, আর এদিকে তখন জজ সাহেব বলে সমস্ত ঘটনা বিবেচনা করে আমার এটাই মনে হলো যে চন্দ্রোদয় মুখার্জি এবং কমলিনী মুখার্জি এরা দুজনেই ঘটনা চক্রে আলাদা থাকলেও এদের বিয়েটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়নি। তখন এই কথাটা শুনে তো আরো খুশি হয়ে যায় এদিকে অয়নদীপ। তখন বলতে থাকে একটা ভুলের কারণে একটা মহিলাকে 20টা বছর এভাবে কাটাতে হয়েছে। আশা করব সেই বৈধব্য কাটিয়ে এখন নতুন করে ওনার পুরনো স্বামীর কাছে। আর তখনই সেখানে মিঠিল সোহালীকে নিয়ে চলে আসে আর বলে স্যার 1 মিনিট, 1 মিনিট স্যার, 1 মিনিট পরে আপনি রায় দিবেন। আর তারপর দেখা যাবে সবাই তো মিঠিল আর সোহিনীকে দেখে একদম চমকে যায় আর অবাক হয়ে যায়। আর তখন মিঠিল বলে স্যার আমি বুঝতে পারছি যে আমি একদম মোক্ষম সময়ে চলে এসেছি, কিন্তু স্যার 1 মিনিট, উনি কিছু বলতে চান, আপনার কিছু বলার আছে তো, আপনি বলুন। আর তারপর দেখা যাবে এদিকে অয়নদীপ বলতে থাকে যে স্যার এটা কিছুতেই হতে পারে না, এখন জজ সাহেব বিচার করা ব্যস্ত, যা বলার যা করার তা হয়ে গিয়েছে, এখন আর কোনো কথাই চলবে না, এবার আপনি যান। আর তারপর দেখা যাবে মিঠিল বলতে থাকে যে শুনতে তো আপনাকে হবেই স্যার। সোহিনীও বলতে থাকে যে হ্যাঁ, শুনতে আপনাকে হবে, না হলে যে এটা সম্পূর্ণ হবেই না। তখন দেখা যাবে কমলিনীর উকিল বিপাশা বলতে থাকে যে স্যার, স্যার আপনি এটাই বলবো যে আমরা কিন্তু প্রমাণ প্রমাণ করার সুযোগই পাইনি স্যার।
পার্সোনালি ওনাকে অনেকবার মেল পাঠিয়েছি, কিন্তু আমি কোনো রিপ্লাই পাইনি। কিন্তু এখন যখন এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম একটা সুযোগ এসেছে, স্যার প্লিজ আপনি এটা নষ্ট হতে দেবেন না প্লিজ। আর তখন দেখা যায় অয়নদীপ তো অবাক হয়ে যায়। এদিকে তখন বলে, দয়া করে স্যার একটু বলতে দিন, ওনাকে একটা সুযোগ করে দিন। আর তখন জজ সাহেব বলে, ঠিক আছে। ওনাকে অনুমতি দেওয়া হলো আর সুযোগ দেওয়া হলো। আর তখন অয়নদীপ অবাক হয়ে যায়। এরপর বলে, আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। আর তখন সবাই খুশি হয়ে যায়। আর তখনই সোহিনী কাঠগড়ায় চলে যায় কিছু বলার জন্য। তখন সোহিনী বলে, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আর শেষ মুহূর্তে এসে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। স্যার আমি কারো মা, কারো স্ত্রী, কিন্তু শেষ পর্যন্ত আমার নারী সত্যটা জিতলো, মায়ের সত্যটাই জিতলো। বলে, হ্যাঁ স্যার, আমি এটা ঠিকই যে আমি অস্বীকার করেছিলাম আমার আর চন্দ্রের সমস্ত বিয়ের কথা, কিন্তু সেটা আমি বাধ্য হয়েছিলাম। কারণ এটা আমি বলেছিলাম যে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু স্যার আমি সম্পূর্ণই বলতে বাধ্য হয়েছিলাম, আমাকে উনি বলতে বাধ্য করেছিলেন। আর তারপর তো এই কথাগুলো শুনে বুবলাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় সোহিনী বলে, উনি এই কথাগুলো শিখিয়েছেন যাতে করে উনি এই বিপদ থেকে বের হতে পারেন। আর এদিকে চন্দ্র তো ভয় পেয়ে যায়। আর বলে সোহিনী যে উনি আমাকে কথা দিয়েছিলেন যে আমাকে কিছু আর্থিক সহযোগিতা করবে আমার মেয়েকে। উনি আমাদের সাথে কোনো রকম ভাবে কোনো সম্পর্কই রাখেননি, আমাকে একটা বার পর্যন্ত ফোন করেননি, কিন্তু এই মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে, তাই আমি এখন আসতে বাধ্য হয়েছি। আর তখন দেখা যায় বিয়ের রেজিস্ট্রি সমস্ত কিছু দেখায়। চন্দ্র তখন একদম অবাক হয়ে যায়। আর তখন চন্দ্র মুখোশটা সবার সামনে খুলে যায়। এবার বুবলাইও তখন নিজের ভুলটা বুঝতে পারে যে তার বাবা এতদিন যা যা বলেছে সমস্তটা মিথ্যে বলে। তার মায়ের দিকে তাকিয়ে থাকে। আর এদিকে দেখা যায় সোহিনীও সমস্তটা বলতে থাকে। আর সেই ভিত্তিতেই দেখা যায় এবার জজ সাহেব রায় ঘোষণা করবে। জজ সাহেব তখন বলে, সমস্ত স্বাক্ষর প্রমাণিত ভিত্তিতে বলা যাচ্ছে যে এই ডিভোর্সটা কমলিনী দেবী পেতেই পারে, এই ডিভোর্সটা যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেওয়া হোক। আর তখন এই কথা শুনে কমলিনী কান্নায়, মানে খুশিতে কান্নায় চোখের জল পড়ে যায়। আর তারপর দেখা যাবে কমলিনী খুব খুশি হয়ে যায়, সোহিনীর কাছে তখন কৃতজ্ঞ থাকে। সোহিনী বলে যে না না, এটা তো আমার কর্তব্য ছিল, আসলে আমি তো ভুল করেছিলাম। এদিকে দেখা যায় চন্দ্রর জেল হয়ে যায়। তো বন্ধুরা, আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবে। ধন্যবাদ।